বালা মুখের খাবারটুকু গিলল কোনো রকমে। এতক্ষণে বাঁকা চোখে তাকালো অঙ্কুর। ওর তো খেয়ালই ছিল না এদিকে। নিজের উপর বিরক্ত হলো সে। সুরবালার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এক পলকে চোখ সরিয়ে ওর পাত থেকে তুলে নিল রুটি দুটো। খেতে হবে না। মেয়েটা ঝট করে চাইলো। শায়লা চোখ খিঁচলেন। কিছু বলার আগেই অঙ্কুর আদেশ করলো জাহানারার উদ্দেশ্যে। ও শুকনো খাবার রুটি খেতে পারে না, পরোটা পছন্দ ওর। ওর জন্য পরোটা বানিয়ে নিয়ে আসবো। কুচকানো চোখ দুটো শিথিল হলো শায়লার। বালা অবাক লোচনে তাকিয়ে এই লোক কী করে জানলো রুটি খেতে পারে না। অঙ্কুর চোখ নামিয়ে ফের খাওয়ায় মনোযোগ দিয়েছে। শায়লা আফসোসের সুরে বিচলিত হয়ে বললেন, তুই রুটি খাস না? আগে বলবি তো। না বললে জানবো কি করে? বেকার বেকার জোর করে খাওয়াচ্ছিলাম এতক্ষণ। আর এই যে গোমরামুখ কেশভূতি, তুই যখন জানতিস আমার বৌমা এসব খেতে পারে না, তখন আগে বললি না কেন? মেয়েটা না বলে কষ্ট করে খাচ্ছিল, চোখে পড়েনি তোর? গায়ে লাগে না? অঙ্কুরের খাওয়া শেষ, পেট ভরেছে, তবে প্লেট ফাঁকা হয়নি। ও উঠতে উঠতে বলল দায়সারাভাবে, বৌমা তোমার হলেও বউ আমার। আমার গায়ে একটু বেশি লাগে বুঝলে। চোখে পড়েনি তাই দেখিনি, দেখলেও কি কষ্ট করে খেতে হতো না। হুম, দেখবি কি করে? এক হাত চুল রেখেছিস যে কেশবতী আমার, চুল দিয়ে লজ্জা চোখ ঢেকে বেড়ায় সারাদিন। বেনি করে ঘুরতে পারিস না? শোন বৌমা, ওর চুলগুলো কেটে দিবি তো। বাদর থেকে মানুষ বানাবি ওকে। কত বলি চুলগুলো একটু ছোট ছোট করে কেটে ফেল, সুন্দর লাগবে। কিন্তু আমার কথা শুনলে তো। এইভাবেও তো সুন্দর লাগে। আচমকা মুখ ফুসকে বলে বসলো মেয়েটা। আরও কিছু বলার আগেই থামলো। অঙ্কুর হাত ধুয়ে সিঁড়ির দিকে এগিয়েছিল। বালার আকস্মিক ছোট্ট কথাটুকুতে থমকে গেল ওর পা দুটো। তৎক্ষণাৎ চাইলো পিছু ফিরে। বালার সাথে চোখাচোখি হতেই চোখ সরালো মেয়েটা। মুচকি হাসলো অঙ্কুর। খানিক দাঁড়িয়ে থেকে ঝটপট সিঁড়ি বেয়ে উঠল। জাহানারা তরিতে পরোটা বানিয়ে এনেছেন। শায়লা কথার মোড় ঘোরালেন, জানিস বৌমা, আমার অঙ্কুরটা না একদম ওর বাবার মতো হয়েছে। নাকুচু, গম্ভীর একেবারেই, সবসময় কাঠ হয়ে থাকে, কিন্তু ওর ভেতরটা একেবারেই ঘুণে ধরা। ওকে একটু যত্ন করে রাখিস কেমন? সারা জীবন তো আর আমি থাকবো না। বুঝে শুনে মানিয়ে নিস ওর সাথে। আমি তো ওকে নিয়ে সবসময় চিন্তায় থাকতাম। ও যে কাউকে হঠাৎ করে এভাবে বিয়ে করবে ভাবিনি কখনো। বালা নীরবে শুনল কথাগুলো। এদিকে অঙ্কুর ঘরে এসে প্রথমে আয়নার সামনে দাঁড়ালেন। নিজেকে কপাল কুঁচকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আয়নাতেই নিজের মাথার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। কপালে এলোমেলো হয়ে লুটিয়ে পড়া চুলগুলো এক হাতে পেছনের দিকে ঠেলে গুছিয়ে নিল। কেমন যেন দেখাচ্ছে। ও এভাবে নিজেকে দেখে অভ্যস্ত নয়। অঙ্কুর ফের চুলগুলো এলোমেলো করে দিল। কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ল চুলগুলো। ও মাথা ঝাঁকিয়ে আবার আয়নার দিকে তাকালো। নিজেকে দেখে ঠোঁট কামড়ে হাসলো এবার। বুকখানা কেমন উড়ু উড়ু করছে। এ অনুভূতি প্রথম। আগে তো কখনো এমন হয়নি। কি বলা যায় এই অনুভূতির সংজ্ঞায়িত রূপকে? নিজেকে দেখে ফিক করে হেসে ফেলল অঙ্কুর। এভাবে হাসেও নাও। হাসতে হাসতে একটু বসে নিচের ড্রয়ার থেকে কতগুলো মোটা মোড়ানো কাগজ বের করলো। ভিতর পৃষ্ঠ রঙিন, আঁকিবুকি করা, যার নির্দিষ্ট একটা রূপ আছে। নির্দিষ্ট একজনের রূপকে ফুটিয়ে তোলা হয়েছে রঙিন আঁকিবুকির মাধ্যমে। কোথায় চোখ, কোথাও পুরো মানবী, আর কোথাও হাস্যোজ্জ্বল ওষ্ঠজোড়া। এগুলো দেখে মুচকি হাসলো ছেলেটা। আজ সংগ্রাম সারা দিন বাড়িতে ঘুরঘুর করছেও। শ্যামা ঘরে না থাকায় এতক্ষণ পায়চারি করছিল ঘরে। শ্যামা ঘরে আসতে এই থমথমে মুখখানা আরও থমথমে করলো। নিজেকে গম্ভীর করে আবারও পায়চারি করলো। বিকেল গড়ালো। এই মেয়েটা এক মুহূর্তের জন্য এক দণ্ড বসলো না সংগ্রামের কাছে। শ্যামা এগোতে এগোতে ওর থমথমে মুখখানা দেখে শুধালো, কি হয়েছে? কিছু না। দাদি জানের কোমরে ব্যথা বেড়েছে, তেল মালিশ করে দিলাম। তো আমায় বলছো কেন? কাকে বলবো? দাদিজানকে গিয়ে বলো। মুচকি হাসলো শ্যামা, বলল অবিলম্বে। আচ্ছা যাচ্ছি। এই মেয়ে, কোথায় যাচ্ছ আবার? তৎক্ষণাৎ ডাকলো সংগ্রাম। শ্যামা পিছু ফিরল। অবুঝ ভঙ্গিতে নাকের ডগা বরাবর কপাল কুঁচকে সোজা সরল বলল, আপনি তো দাদি জানের কাছে যেতে বললেন, সেখানেই যাচ্ছি। সংগ্রাম অক্ষি যুগল তীক্ষ্ণ করল। পেছনে গোটানো হাত জোড়া বুকে গুজল। গম্ভীর হয়েই বলল, কোথাও যেতে হবে না।
আমার সাথে চলো। বলেই এগিয়ে হাত ধরল শ্যামার, টেনে নিয়ে যেতে লাগলো। শ্যামা আহাম্মকের ন্যায় শুধালো বিচলিত হয়ে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গেলেই দেখতে পাবে। অন্দর পেরিয়ে সোজা বাইরে নিয়ে আসলো শ্যামাকে। মাথায় এক হাত ঘোমটা টেনে দিয়েছে বাইরে বেরোনোর আগে, আহাত নেই। শ্যামাকে জিপে উঠালো সংগ্রাম, নিজে ঘুরে গিয়ে বসলো চালকের জায়গায়। ঘোমটা তুলে পিটপিট করে উকি দিল শ্যামা। সংগ্রাম গাড়ি চালাতে মুখ ফাঁক করলো অবিশ্বাসে। এই লোক ওকে বাইরে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায়? বাড়িতে? কাল তো বাড়ির কথা বলেছিল শ্যামা। আন্দাজে বাড়ির কথা ঠেকতেই খুশিতে নেচে উঠল শ্যামার মন। ও গদগদ হয়ে শুধালো। ছোট জমিদার সাহেব বাড়ি নিয়ে যাচ্ছেন আমায়? সংগ্রাম কপাল কুঁচকে তাকালো, তবে উত্তর করল না। গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত না হলেও শতবার শ্যামা এক প্রশ্ন জিজ্ঞেস করেছে সংগ্রামকে, কিন্তু সে উত্তরে একটু শব্দও করেনি। দূরে কোথাও গাড়ি থামলো। সন্ধ্যার আগ মুহূর্ত। সামনেটা অন্য সময় বিশাল খোলা মাঠ, তবে এখন নয়। ওদিকটায় তাকালো শ্যামা, বুঝলো না কিছু। সংগ্রামকে কোথায় নিয়ে আসলো কে জানে। অনেক দোকানপাট সামনে, ঝিলিমিলি আলো জ্বলছে সন্ধ্যার আধারে। সংগ্রাম গাড়ি থেকে নেমে শ্যামাকে নামালো, ওর মাথার ঘোমটাখানা ভালোভাবে টেনে দিল। শ্যামার নাক টানলো আহ্লাদে, হাত শক্ত করে ধরে এগোলো সামনের দিকে। শ্যামা ওর পায়ের সাথে পা মেলাতে ব্যস্ত। আড়ং বসেছে জমিদার গ্রামের শেষ মাথায়। বসেছে নয়, বসানো হয়েছে। হই হট্টগোলহীন জনমানব শূন্য আড়ং। লাইন ধরে কতগুলো দোকান, সব ধরনের দোকান। শ্যামা গুটি গুটি পায়ে আশপাশ অবলোকন করতে করতে এগোলো। তাজ্জব মেয়েটা। ঝিকঝিকে আলোয় আলোকিত চারদিক। সারি সারি দোকানে এক একজন মহিলা দোকানদার, মাঝবয়সী তারা। তাদের বিমূর্ত অবাক দৃষ্টি এদিকেই। আশেপাশে তারা ব্যথিত অন্য কারো একটা অস্তিত্বও নেই। সংগ্রাম থেমেছে একটু, শ্যামাও দাঁড়ালো। সংগ্রাম মাথা ঝুঁকিয়ে স্বাগত জানানোর ভঙ্গিতে অভিবাদন জানালো তার বেগমকে। আমার বেগমকে স্বাগত জানাই এই মেলায়। তার ছোট্ট ইচ্ছে পূরণের জন্য তার এই ছোট জমিদার সাহেব ছোট্ট একটা আয়োজন করেছে শুধু। তার কি পছন্দ হয়েছে তার ছোট জমিদার সাহেবের আয়োজিত এই মেহফিল? শ্যামা তাজ্জব বাকরুদ্ধ, চোখ কোটর ফেটে বেরিয়ে আসার দশা। গোল গোল নেত্রে তাকিয়েও সংগ্রাম ওকে মেলায় নিয়ে এসেছে। কাল তো এমনি এমনি কথার মাঝে বলেছিল ওর ইচ্ছের কথা। ও তো কখনো যায়নি মেলায়, নিজের ইচ্ছের কথা প্রকাশ করেছিল শুধু। কিন্তু সংগ্রাম ওকে এভাবে এক রাতের ব্যবধানে এমন করে চমকে দেবে, এটা ওর অলীক কল্পনাতেও ছিল না। অবশ্য সংগ্রামের কোনো কার্যকলাপ কখনোই ওর কল্পনায় থাকে না। এই লোকটা অদ্ভুত, একেবারেই অদ্ভুত। শ্যামা অবিশ্বাস্য নয়নে চেয়ে মুখ খুলল। মেলায় নিয়ে এসেছেন আমায়? এরা তো মেলাই মনে হচ্ছে। সংগ্রাম খানিক নাটকীয় ভাবুক ভঙ্গিতে উত্তর করল। সত্যি এটা মেলা? মেলাই তো। এবছর তো মেলা শেষ হয়ে গেছে। আপনার জন্য শুরু হয়েছে আবার। আমার জন্য? আমার বেগমের জন্য। কবে শুরু হলো? আজ সকাল থেকে। এত তাড়াতাড়ি? আপনার ইচ্ছে প্রাধান্যতা একটু বেশি তাড়াতাড়ি শুরু হয়ে গেল। আমার ইচ্ছেতে মেলার আয়োজন করেছেন আপনি? সংগ্রাম উত্তর করল না, তবে ওর উত্তর ও দৃষ্টিতে বুঝে নিল মেয়েটা। প্রশ্ন করল আবারও। এ আবার কেমন মেলা? কেউ নেই কেন? মেলায় তো অনেকেই থাকে, কত শত মানুষের ভিড় থাকে। অনেকের জন্য আয়োজিত মেলায় অনেকে থাকে, এটা তো সবার জন্য আয়োজন করা নয়। এই ছোট্ট আয়োজন শুধুই আমার ডালিয়ার জন্য। তার হক আছে শুধু এই আয়োজনে। অন্যরা বরখাস্ত এই প্রদর্শনী থেকে। এটা শুধু আর একান্তই আমার বেগমের প্রাধান্য আয়োজিত, আমার শ্যামা সুন্দরের জন্য। অন্যরা কেন থাকবে এখানে? সজল হয়ে আসলো শ্যামা সুন্দরী রক্ষী যুগল। এতটা প্রাধান্য তার, তার ইচ্ছে, তার কপালে এতটা সুখ লেখা ছিল, এতটা প্রসন্ন তার ভাগ্য। কেঁদে ফেলল মেয়েটা। বিচলিত হয়ে পড়ল সংগ্রাম। শ্যামার নরম দুগাল নিজের দু হাতের আঁচলে নিয়ে নরম কণ্ঠে বলে উঠল। কি হলো বেগম, কাঁদছো কেন? কাদের মতো কি এমন বললাম আমি? দুদিকে মাথা ঝাঁকালো শ্যামা। সংগ্রাম মুচকি হেসে কপালে ওষ্ঠ ছোঁয়াতে গেলে নাক টেনে জড়তা নিয়ে বাদ সাধল শ্যামা। আশেপাশে সবাই দেখছে। এদিক ওদিক তাকালো সংগ্রাম। প্রত্যেক দোকানে বসে থাকা মাঝ বয়সী মহিলারা অধীর আগ্রহ নিয়ে এদিকটায় চেয়ে, তারা বিমোহিত হয়ে চেয়ে দেখছে সংগ্রাম জোয়ারদার আর তার বেগমকে।
চোখ জোড়া সূক্ষ্ম করল সংগ্রাম। অমনি থতমত খেয়ে দৃষ্টি ফেরালো সকলে। সংগ্রাম নিজের ফেলে রাখা কাজটা সারল তড়িঘড়ি করে। সামনের ঝকঝকে রং বেরঙের কাচের চুড়ির দোকান, সেখানেই প্রথমে এগোলো ওরা। মহিলাটা শ্যামার দিকে তাকিয়ে মুচকি হাসল। সংগ্রামের দিকে এক পলক চেয়ে চোখ ফেরালো লাজুকতায়। সংগ্রাম তাকে উদ্দেশ্য করে বলল, যত প্রকার আর যত রঙের কাছের চুড়ি আছে সব গুছিয়ে দিন আমার বেগমের জন্য। এত সব নিয়ে আমি কি করব? হাতে পড়বে। এইসব কি সবসময় পড়ে থাকার জিনিস? সবসময় না হলে আমার সামনে পড়বে। মহিলাটা ঠোঁট চেপে হাসল। কারুকার্যপূর্ণ সবচেয়ে সুন্দর সূক্ষ্ম কাজের 1 ডজন কাচের চুড়ি বের করলেন তিনি। আমার দোকানের এই চুড়িগুলো সব থেকে বেশি মূল্যবান, আর কোথাও পাবেন না এগুলো। ছোট জমিদার সাহেবা, হাত বাড়িয়ে দিন, আমি পরিয়ে দিচ্ছি। বাদ সাধল সংগ্রাম। প্রয়োজন নেই, আমায় দিন, আমি পরিয়ে দিচ্ছি আমার বেগমের হাতে। মহিলাটা কথা বাড়ালেন না। সংগ্রাম অতি যত্নে চুড়ি পরিয়ে দিল তার বেগমকে। হাত ঝাঁকিয়ে রিনিচিনির শব্দ শুনল কয়েকবার। মুচকি এসে বললেন, এবার ঠিক আছে, আমার প্রয়োজনের জন্য ছোট্ট একটা উপহার। পাশের দোকানগুলোতে এগোতে এগোতে শ্যামা চাপা স্বরে প্রশ্ন করল, সব দোকানেই মহিলা দোকানদার কেন? কারণ অন্য পুরুষ হারাম আমার বেগমের জন্য। অন্য পুরুষের দৃষ্টি হারাম আমার ডালিয়ার উপর। তোমার উপর কারোর বাঁকা দৃষ্টিও আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তুমি তো আমার, তাহলে অন্য কেউ কেন দেখবে তোমায়? তোমাকে দেখার অধিকার শুধু আমার। ও আচ্ছা, তাহলে এখন সব মহিলাগুলো যে আপনাকে দেখছে তার বেলা আপনাকে দেখার অধিকার বুঝি সবার? আমি তো কাউকে দেখছি না, আমি তো শুধু তোমাকেই দেখছি। যদি অন্যরা আমায় দেখে থাকে আর এতে যদি তোমার সমস্যা হয়ে থাকে, তাহলে বোরকা পড়ে আসে, কি বলো? হেসে ফেলল শ্যামা। সংগ্রাম হাসি চেপে আশেপাশের দোকানগুলোকে দেখিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, কি কি প্রয়োজন সব নিয়ে নাও, এসব শুধু তোমার জন্য। সব কিনে রাখা আমার বেগমের জন্য। তুমি চোখ তুলে যেটা দিকেই তাকাবে সেটাই তোমার হবে বেগম। তোমার দৃষ্টি যেটাতেই পড়বে সেটা লেখা হবে তোমার নামে। শ্যামা শুনল। এবার দৃষ্টি স্থির করল সংগ্রামের পানে। পলকহীন এক দৃষ্টি, ডাগর অক্ষি যুগল স্বাভাবিক, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সংগ্রাম ওর দিকে চোখ ফেরাতেই ওর দৃষ্টির সম্মুখীন হলো। দুজনের চোখাচোখির মাঝেই আচমকা বলে বসল শ্যামা, যদি তেমনটাই হয় তাহলে তো আমি সহস্র বছর নিষ্পলক আপনার দিকেই চেয়ে থাকবো ছোট জমিদার সাহেব। আপনি শুধু আমার হয়ে থাকুন, এই জগৎ সংসার আর কিছু লাগবে না আমার। আমি তো তোমারই। আমারই থাকুন, আমি তো আর কিছু চাই না, শুধু আপনাকে চাই। আমার সুফিয়ানাকেও চাও না? ডান ভ্রু উঁচিয়ে ঠোঁট চেপে ছোট্ট করে প্রশ্ন করল সংগ্রাম। মেয়েটা তৎক্ষণাৎ চোখ নামালো। তাকে তো আমার চেয়ে আপনিই বেশি চান। তো তাকে দিয়ে দাও না আমায়। এশার আজান পড়তেই বাড়ি ফিরেছে আফতাব। গায়ে একটা ভারী কাপড়ও নেই, ঠান্ডায় হাত পা জমে গেছে। কাঁপতে কাঁপতে সোজা ঘরে ঢুকলো সে। ফতুয়া লুঙ্গি নিয়ে ফের বেরোলো ঘর থেকে। হাত মুখ ধুয়ে ঘরে আসলো আবার। এতক্ষণে মাথা তুলল। টেবিলের উপর থেকে সরিষার তেলের বোতলটা হাতে তুলে নিয়ে খাটের উপর বসতে বসতে এক পা খাটে তুলল। চোখ তুলতে আচমকা সামনে কাউকে দেখে কপাল কুঁচকে আসলো ওর। দৃষ্টি সরালো মুহূর্তেই, চোখ বুজলো, মাথা কাত করে। আজকাল যে কি হয়েছে কে জানে। যেদিকেই চোখ যায় সেদিকেই একজন ধরা পড়ে চোখে। ধ্যানে ঘুরতে থাকে সব সময়। আফতাব তো ভাবে না তার কথা, তাহলে কল্পনায় আসে কি করে কে জানে। আফতাব তার চোখ তুলল না আর। দুহাতে তেল ঘষে দাঁত চেপে বিরক্তি নিয়ে বিড়বিড় করলো মুখে মুখে। নিজের ওপর ভীষণ বিরক্ত সে। হাতে পায়ে তেল মালিশ করে আবারও চোখ তুলল সামনে। আবারও একই দৃশ্য, একই ছায়া মানবী। মাথা নুয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে সেই মানবী। আফতাব চোখ সরালো না এবার, বরং চোখ সরু করে মনের ধারণায় ছায়া মানবীর উদ্দেশ্যে ঝাড়ি মারল। একটা থাপ্পড় মারবো, যাবে এখান থেকে। চমকে উঠল ভীত মানবী, পিছিয়ে গেল চোখ মুখ নামিয়ে। আফতাব এবার ভ্রু কুঁচকালো অধিক। আগাগোড়া পরক করলো সামনের মেয়েটাকে। ধ্যানেই বাতাসে প্রশ্ন ছুড়ল, কি চাই এখানে? কেন আসো বারবার আমার সামনে? মাথায় চড়ে বসে আসো কেন এভাবে? মেয়েটা ঢোক গেল। আফতাবের উঁচু কণ্ঠ বাইরেও পৌঁছেছে। তার বাবা ধীর পায়ে ঘরে ঢুকলেন। গলা খাকারি দিয়ে বললেন চাপা স্বরে, মাইয়াটারে ধমকাইতেছো কেন? আরে দেখো না, মাথায় গেঁথে বসে আছে একদম, নামছেই না। বলতে বলতে থেমে গেল আফতাব। নিজের বাবার দিকে তাকালো।
অন্য পলক ময়নার দিকে। এটা সত্যি, ভ্রম নয়। আফতাব ভরকালো, বিস্মিত হলো। সামনে ময়না দাঁড়িয়ে। ঢোক গিলল আফতাব। নিজের বাবার দিকে ফিরে নিজেকে স্বাভাবিক করে অবিশ্বাস কাটিয়ে কণ্ঠ ভার করল। ও এখানে কি করছে? আমি আনছি, আমার লগে আইছে। আপনি এনেছেন মানে? কেন এনেছেন ওকে? আর আমার ঘরে কি করছো? ও তোমার বউ, বুঝলা গেছো? আফতাব চেহারার ভঙ্গিমা শক্ত করল। চোখ বুঝতেই সেদিনের কথা মনে পড়ল। সেদিন বিকেল হতে মানিকের প্ররোচনায় গ্রামবাসীরা যৌথ চাপের মুখে পড়ে ময়নাকে বিয়ে করতে হয়েছিল আফতাবকে। জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছিল দুজনের। মানিকের দেওয়া বিশ্রী অপবাদের সম্মুখীন হয়েছিল ময়না। যে অপবাদ আফতাবকে ঘিরে ময়নাকে অপদস্থ করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল সবার মাঝে, যার কোণঠাসায় পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল আফতাব। বিয়ের পরপরই বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে গিয়েছিল সে। পরে অলকাদের আগমন। তাদের এই বিয়ে সম্পর্কে কিছু না জানিয়ে ময়নাকে পাঠিয়ে দিয়েছে আফতাব। আফতাবের বাবা এই নিয়ে মুখ খোলেননি। তিনি সময় দিয়েছিলেন ছেলেকে। আজ সকাল সকাল মাধবপুরে গিয়েছিলেন তিনি। অলকাকে জানানো হয়েছে আজই। ময়নাকে নিয়ে এসেছেন তিনি। ময়না আসতে চায়নি, তবুও এসেছে। কোন তাগিদে কে জানে। আফতাব আজ সারা দিন বাড়িতে ছিল না, সবে ফিরল। ফিরেই মুখোমুখি হলো এসবের। ও তো ভেবেছিল রোজকার মতো আজও ঘুরে আছে। আজকাল আবার ময়না একটু বেশি ঘোরের মাঝে দেখা দেয় ওকে। তবে আজ ঘোরে নয়, বাস্তবে। আফতাব দীর্ঘক্ষণ চুপ থাকলো, শক্ত কণ্ঠে বলল, কেন এনেছেন ওকে? বিয়ে হয়েছে তো বাপের বাড়ি কয়দিন থাকবো আমার বৌমা। বাপের বাড়ি পাঠিয়েছিলাম ফিরিয়ে আনার জন্য নয়। বিয়ে হয়েছে, সম্পর্ক তৈরি হয়নি। যদি সম্পর্ক তৈরি না করতে চাও তাহলে মুক্তি দাও হেরে। বাইন্দা রাখছো কেন নিজের সাথে বিবাহ বন্ধনে? তুমি মানলেও বিয়ে হয়েছে, না মানলেও বিয়ে হয়েছে। এখন বাদ বাকি তোমার হাতে। আফতাব ফুঁসলো, হাতের মুঠো শক্ত করলো। ভীষণ রাগ উঠছে নিজের প্রতি। মন মস্তিষ্ক দুটো ভিন্ন ভিন্ন দিকে। খালেদা এসে দাঁড়িয়েছে, মুখখানা মলিন তার। ময়না একপাশে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে। আফতাবের বাবা ময়নার পানে তাকিয়ে আবার বললেন, মাইয়াটার তো দোষ নাই, মানিকের মতো পাষণ্ড হইবা না জানি। ওরে আনছি আমার দায়িত্বে। আমার মুখে যেন ছোট না হয়। বলেই বেরিয়ে গেলেন তিনি। আফতাব উঠতে উঠতে চড়া গলায় আদেশ ছুড়ল, আম্মা ক্ষুধা লাগছে, খেতে দাও। সন্ধ্যাতে রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে। আফতাবই বাকি ছিল। সেবা দিয়ে খেয়েছে সবাই। ময়না কোনো রকমই গিলেছে 2 নলা। গলা দিয়ে ঢুকে নামছে না। খাবার তো অনেক দূর। খালেদা আফতাবকে খাবার বেড়ে দিয়েছে। ময়না বেরোয়নি ঘর থেকে। আফতাবের অনুপস্থিতির সুযোগও তাড়াতাড়ি করে খাটের বিপরীতে মাটিতে পাটি বিছিয়ে শুয়ে পড়ল কাঁথা মুড়ি দিয়ে। খাওয়া শেষ করে একেবারের জন্য ঘরে আসেনি আফতাব। বাইরে বেরিয়েছিল আবার। একটু হাঁটাহাঁটি করে অনেকটা সময় কাটিয়ে ফিরেছে। ঘড়ির কাঁটা 9টায় গড়িয়ে শেষ প্রান্তে। ঝিঝি পোকার ডাক আশেপাশে। শেয়াল ডাকছে পাথারের কোথাও, স্পষ্ট শোনা যাচ্ছে তা। স্তব্ধ ঘুমে বিভোর পুরো গ্রাম। কারোর কোনো সারা শব্দ নেই এতে। রাত হয়নি বেশি, তবু অনেক রাত। ময়না ঘুমিয়েছে এতক্ষণে। আফতাব ভারী শ্বাস ফেলে ঘরে ঢুকলো। খাটের উপর কাউকে না দেখে স্বস্তি পেল বোধহয়। ময়না হয়তো মায়ের ঘরে। দরজা লাগাতে গেলে ডান দিকে নজর পড়ল আকস্মিক। অমনি কপাল গুটিয়ে আসলো আফতাবের। পা থেকে মাথা অবধি কাঁথা মুড়িয়ে গুটি গুটি মেরে শুয়ে আছে মেয়েটা। আফতাব কপাল অধিক গুটিয়ে সূক্ষ্ম নেত্রে চাইল। খানিক রাগে ফুঁসল, তবে বলল না কিছু। ক্ষিপ্ত তাই খট করে দরজা লাগিয়ে শুয়ে পড়ল নিজের খাটে। ময়নার দিকে আর একটা বারও তাকালো না। মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। ওর ঘুমোতে সময় লাগে না বেশি। এমনিতেও শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে সে। আজও তাই ঘুমিয়ে পড়ল খুব জলদি। কাল বালা শায়লার সাথে ছিল, আজও থাকতে চেয়েছিল, তবে শায়লা থাকতে দেয়নি। তিনি জোর করে বালাকে পাঠিয়েছেন অঙ্কুরের ঘরে। এ পর্যন্ত বালা অঙ্কুরের ঘরে পা রাখেনি। এসে থেকে হয় শায়লার ঘরে, নয়তো নিচে বসার ঘরে। সিঁড়ি দিয়ে ওঠার সময়ও কোনো দিকে তাকায়নি। শায়লার ঘরের পরের একটা ঘর ফাঁকা, সেটাতে তালা দেওয়া থাকে সব সময়। তার পরের ঘরটাই অঙ্কুরের, ও ঘরেই আছে। শায়লার ঘর থেকে বেরিয়ে করিডোরে একা একা অনেকটা সময় পায়চারি করলো বালা। গলা শুকিয়ে আসছে। অঙ্কুরের সামনাসামনি হয়েছিল খানিক আগে।
শায়লাকে ওষুধ দিতে অঙ্কুর এসেছিল তার ঘরে। ওষুধ খেয়ে এতক্ষণে ঘুমিয়েছেন তিনি। তবে ঘুমানোর আগে সুরবালাকে ওর নিজের ঘরে যেতে বলেছে। সুরবালা হাঁটাহাঁটি করে চোখ বুজে শ্বাস টানল। নিজের মনের বিপরীতে কত কিছুই করলো, আরও কত কি করতে হবে কে জানে। মেয়েটা জোরপূর্বক জড়তা সমেত ওর ঘরের দিকে পা বাড়ালো। ঘরে হলদে আলো জ্বলছে, দরজা চাপানো, বাইরে থেকে দেখা যাচ্ছে। বালা ঠাস করে দরজা খুলে নিজের উপস্থিতি জানান দিয়ে ঘরে ঢুকলো। টেবিলের পাশের চেয়ারে পায়ে পা তুলে বসেছিল অঙ্কুর। দৃষ্টি এতক্ষণ ছিল হাতে রাখা বইয়ের পাতায়। বালার সোজাসুজি দৃষ্টি ওর দিকেই। অঙ্কুর সূক্ষ্ম নেত্রে তাকালো। মেয়েটার অস্বস্তি বুঝে নির্বিকার ভঙ্গিতে চোখ সরালো। বালা চোরা চোখ বুলিয়ে দেখে নিল এদিক ওদিক। ঘরটা বেশ বড়, সাজানো গোছানো পরিপাটি। দেয়াল জুড়ে রঙিন আঁকিবুকি। ধীর পায়ে ভেতরে ঢুকলো। অঙ্কুর সেভাবেই বসে বালাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের বইটা বন্ধ করলো। তীর্যক দৃষ্টি নিক্ষেপ করলো বালার দিকে। ভরকালো মেয়েটা, না চাইতো আমতা আমতা করে মুখ খুলল। মা পাঠিয়েছে এই ঘরে, তাই এসেছি। তো বালা মুহূর্তে কণ্ঠ নিরেট করল। বাড়িতে কি আর ঘর নেই? যে কোনো একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিন। অন্য ঘরে থাকবে কেন? বালা মুখ ফেরালো তিক্ততায়। চুপ করে ঠায় দাঁড়িয়ে রইল। অঙ্কুর নিঃশব্দে শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। হাতের বইটা শব্দ করে ধপ করে রাখলো টেবিলের উপর। চমকে ঝট করে তাকালো মেয়েটা। অঙ্কুরকে নিজের দিকে এগোতে দেখে বক্ষস্থল ধক করে উঠল। চ্যাত করে উঠল ভীত নারীর হৃদয়। ঝটপট কয়েক কদম পেছালো। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না, নয়তো ভালো হবে না বলে দিলাম। হাসলো অঙ্কুর, তবে মনে মনে। বালা পেছাতে পেছাতে বসে পড়েছে খাটের উপর। অঙ্কুর একেবারে ওর সামনে এসে দাঁড়ালো। শান্ত স্বরে বলল, এইটা তোমারও ঘর, অন্য ঘরে থাকতে হবে না, এখানেই থাকবে আজ থেকে, আর এই বিছানাতেই। ঘন পলক ফেলছে বালা। মৃদু স্বরে উচ্চারণ করলো সে। আর আপনি কোথায় থাকবেন? কেন? তোমার পাশে। ডান পাশে আমি আর বাম পাশে তুমি। কোথাও পড়েছিলাম স্বামীর বাম পাশে স্ত্রীকে স্থান করে দিতে হয়। বাম পাঁচরের হাড়ে তৈরি রমণীকে বুকের বাম পাশে বেঁধে রাখতে হয়। কথাগুলো ভীষণ কানে লাগছে বালার, হজম হচ্ছে না ঠিক। ও চোখ খিসে তপ্ত স্বরে বলে উঠল, আমি থাকবো না আপনার সাথে, আমাকে অন্য ঘরে জায়গা করে দিন, হয়তো নিচে বসার ঘরে রাত কাটাবো আমি। অঙ্কুর চেয়ে রইল। কণ্ঠ আরো বেশি খাদে নামালো। আমার ঘরে থাকতে সমস্যা নাকি আমার সাথে এক বিছানায়? বালা উত্তর করলো না। খানিক অপেক্ষায় থেকে অঙ্কুর আবারও বলল, চিন্তা করো না, স্বামী হয়েছি তো কি হয়েছে? তোমার অনুমতি ব্যতীত কোনোদিন এক আঙ্গুলেও স্পর্শ করব না তোমায়। আর আমি আপনাকে স্পর্শ করার অনুমতি কোনো দিনও দিব না। বরাবরের থেকে অধিক শক্ত শোনালো কথাটা। অঙ্কুর চেয়ে থেকে নরম আবেশে চোখে পলক ফেলল। বলল, সেটা সময় বলে দিবে। আমাদের সম্পর্ক সময়ের হাতে সুরবালা। তবে মা যেন এসব জানতে না পারে। যেভাবে স্বাভাবিক আছো সেভাবেই স্বাভাবিক থেকো তার সামনে। কথা শেষ করে হাতে একটা বালিশ তুলে নিল। বিছানায় একটা চাদর রেখে অন্য একটা চাদর হাতে তুলল। তুমি খাটে শো, আমি সোফায় শুয়ে পড়ব। বলেই সুরবালার সামনে থেকে সরল। হাফ ছাড়ল মেয়েটা। খাটে উঠে বসার আগেই আবারও অঙ্কুরের ডাকে কেঁপে উঠল। সুরবালা। চকিতে উত্তরও করলো মেয়েটা। হুম। কাল তৈরি থেকো। কেন? বাড়িতে যাবে না? সংগ্রাম জোয়ারদার ফোন করেছিল, খবর করছিল তোমার, যেতে বলেছে কাল। বালার মুখখানা বদলে গেল। অঙ্কুর ওর অভিব্যক্তি বোঝার জন্য অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। বালা রুদ্ধস্বরে বুলি ফুটালো, যাব না আমি। কেন যাবে না? ওই বাড়িতে যাওয়ার জন্য আসিনি আমি। একেবারেই তো যাচ্ছ না, দুদিনের জন্য শুধু। 19টা বছর কাটালে আর একদিনেই ভুলে গেলে বাড়ির কথা। ভুলিনি, তবে ভুলতে চাই। কেন মনে করাচ্ছেন আমায়? মনে করাচ্ছি না, দায়িত্ব পালন করছি। তোমাকে নিয়ে যাওয়াটার দায়িত্ব আমার। পালন করতে হবে না এই দায়িত্ব, আমি যাব না। যাবে না বলছো তো থেকে কি করবে? বালা এবার চোখ রাখলো অঙ্কুরের চোখে। দৃষ্টি সরালো না এই পর্যায়ে। অঙ্কুরের তীক্ষ্ণ চাহনি। বালা চোখে চোখ রেখেই বলল, এনেছেন কেন আমায়? বউ হিসেবে। বউ হিসেবেই থাকবো। আদৌ কি বউ হিসেবে আছো? প্রকম্পিত হলো মেয়েটা। চোখ সরাতে বাধ্য হলো। বুক কাঁপছে দুরু দুরু।
কেমন জানি অনুভূতি। ও সময় নিয়ে ভিজে কাপা গলায় বলল, আপনার কাছে বেশি হয়ে গেছি আমি? একদিনেই আপনার কাছে বেশি হয়ে গেলাম? হুম, বেশি হয়ে যাওনি, বরং কম হয়ে গেছো। আর একটু বেশি চাইছিলাম তোমায়। পুনরায় কেঁপে উঠল মেয়েটা। অঙ্কুরের কণ্ঠস্বর অদ্ভুত লাগলো। চেয়ে আছে মোহিত দৃষ্টিতে। বালা গজগজ করে পা তুলল খাটে, গায়ে চাদর টানতে টানতে হিসিয়ে বলল, কথা দিয়েছেন, আমার অনুমতি ব্যতীত কোনো দিনও ছুবেন না আমায়। কথাটা যেন মাথায় থাকে। অঙ্কুর হাসলো নিঃশব্দে, ঠোঁট চেপে বলল, কথা কিন্তু দিইনি, বলেছি শুধু। সবে বিছানায় গা এলিয়ে দিয়েছিল মেয়েটা। অঙ্কুরের কথায় কেঁপে উঠল, চোখ পিটপিট করে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, আমি কিন্তু থাকবো না এখানে। অঙ্কুর মুখভঙ্গিমায় দায়সারা ভাব টানল। সোফায় শুতে শুতে বলল নিরেট কণ্ঠে, ঘুমাও, আর বিশ্বাস না হলে চলে যেতে পারো, দরজা খোলাই আছে। পা থেকে মাথা অবধি কম্বল জড়িয়ে শুয়ে পড়ল সে। বালা খানিক স্তম্ভের ন্যায় বসে থেকে নিজেও ধীরে ধীরে শুয়ে পড়ল। ও শুতেই অঙ্কুর চাদরের নিচ থেকে মাথা তুলে উকি দিল। নতুন স্বামী স্ত্রীর ঘরে দরজা খুলে রাখাটা খারাপ দেখায়, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। বালা উত্তর করল না, চোখ বুঝেই মুখ বাঁকালো, ভেঙচি কাটলো মনে মনে। অঙ্কুর পরিস্থিতি বুঝে ঠোঁট কামড়ে বলল, বাতিটাও নিভিয়ে দিই, কি বলো? এবার বালার ঝাঁঝালো কণ্ঠস্বর। খবরদার, চুপচাপ ঘুমান। আলতো হাসলো অঙ্কুর, চেহারায় অদ্ভুত দীপ্তি। এ কেমন করছে সে? কি থেকে কি হয়ে গেল সে? এভাবে কোনো দিন কারোর সাথে কথা বলেছে বা হেসেছে কিনা সন্দেহ। সোফায় মাথা এলিয়ে আরও একবার ঘাড় কাত করে ও তাকালো সুরবালার দিকে। অতঃপর স্বস্তিতে চোখ ফেরালো, বুঝলো দু চোখ। রাত 3টে পেরিয়ে 4টার কোঠায় তাহাজ্জুদের নামাজে উঠেছে শ্যামা। টেবিলের উপর অসংখ্য জিনিসপত্র, কিছুই গোছানো হয়নি। মেলা থেকে কত কি কিনে দিয়েছে সংগ্রাম। শ্যামা নামাজ শেষে সেগুলো গুছিয়ে রাখলো। সংগ্রাম স্বভাব স্বরূপ উবো হয়ে শুয়ে এতক্ষণ স্বাভাবিকের ন্যায় শ্যামাকে বুকে জড়িয়েছিল। উবু হয়ে শোয়াটা ওর অভ্যাস, তবে অভ্যাসে পরিবর্তন আসে শ্যামাকে বুকে জড়ালে। সারা রাত ওভাবে একধানে জড়িয়ে রাখলো, একটুও কষ্ট, ক্লান্তি বা অবসাদ জাগে না ওর মাঝে। শ্যামা টেবিলের কাছ থেকে সংগ্রামকে দেখে মুচকি হাসলো। বারান্দায় গিয়ে দাঁড়ালো এক মুহূর্ত। বাইরের অন্ধকারে গা ছমছম করে উঠল, শিউরে উঠল পুরো শরীর। ভীত শ্যামা তড়িতে ঘরে ঢুকলো। খাটের নিচে এগোনোর আগে কানে ঠেকলো অদ্ভুত কিছু। দাঁড়ালো শ্যামা, বোঝার চেষ্টা করলো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। শব্দটা অতি ক্ষীণ, ঠিক মতো বোঝা যাচ্ছে না। রাতের নিস্তব্ধতায় দূরে কোথাও থেকে ভেসে আসছে শব্দটা। শ্যামা কপাল গুটালো, আরও বেশি প্রগাঢ় হয়ে শোনার চেষ্টা করলো। দরজা ভেদে শব্দটা ক্ষীণ। দরজা খুললে হয়তো আরও ভালোভাবে শোনা যাবে। কোনো কিছু না ভেবেই দরজার দিকে এগোলো শ্যামা। খুলল দরজাটা। এখন আগের তুলনায় শব্দটা একটু স্পষ্ট শোনা যাচ্ছে। কারোর ফোপানোর শব্দ, কেউ মুখ চেপে গুমড়ে কাঁদছে বোধহয়। গুটানো কপালে আরও কয়েক স্তর ভাঁজ পড়ল শ্যামার। ঘরের ভেতর থেকে গলা বাড়িয়ে করিডোরের এ মাথা থেকে ও মাথা দেখলো ভালোভাবে। আলো জ্বলছে সবখানে। শব্দটা ক্ষীণ লুকায়িত, মাঝে মাঝে আরও একটা গুমোট শব্দ ভেসে আসছে তার সাথে। শ্যামা পিছু ফিরে একবার দেখলো ঘুমন্ত সংগ্রামকে। ভয়ে জড়তায় বাইরে পা রাখলো ঘর ছেড়ে। চঞ্চল চোখে তাকালো এদিক ওদিক, নিচের দিকেও লক্ষ্য করলো একবার। কারো উপস্থিতির কোনো লক্ষণ নেই। কোথা থেকে শব্দটা আসছে ঠিক ঠাউর করা যাচ্ছে না। ভরকালো শ্যামা। আগের দিনগুলোর কথা মনে পড়ল। আগেও ও কখনো ভুল কিছু শোনেনি বা দেখেনি, আর আজও ভুল কিছু শুনছে না। তাহলে ও কেন শোনে এসব? শ্যামা চোখ বুজে শ্বাস টানলো, মাথা নাড়ালো দুদিক। নিজের মনের ভুল নয় এটাও। ও চোখ বুঝে তীক্ষ্ণ মস্তিষ্কে ধারণ করার চেষ্টা করলো সবটা। শব্দ নয়, কারোর গুমড়ে কান্নার আওয়াজ। কেউ কাঁদছে, কিন্তু কে? আবারও এদিক ওদিক তাকালো মেয়েটা। শব্দটাকে অনুভব করে লক্ষ্য নির্ধারণ করলো। সে অনুযায়ী কয়েক পা এগোতেই আরও প্রখরভাবে কানে ধরা দিল শব্দটা। শ্যামা ঢোক গিলল, আরও এগিয়ে কয়েক পা। ধীরে ধীরে শব্দটা কাছে আসছে মনে হচ্ছে।
শ্যামা কাছে যাচ্ছে সেটার। করিডোরের শেষ প্রান্তে একটাই ঘর, জুনায়েদ আর শবনমের ঘর এটা। শ্যামা থামলো সেখানে। ঘরের দরজা খোলা বোধহয়, ভেতরের হলদে আলোর সেটা দেখা যাচ্ছে। অপ্রস্তুত অবস্থায় পড়ল শ্যামা। আগে যাওয়াটা ঠিক হবে না হয়তো। শ্যামা ঝট করে ঘরে আসার জন্য পিছু ফিরল। এবার আরও জোরে ফিকরে ওঠার শব্দ কানে ঠেকল। আবার দাঁড়িয়ে গেল শ্যামা। ভেতরে পুরুষালী কণ্ঠের গুমুট ফিসফিস শব্দ। অধর ভিজিয়ে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করল শ্যামা। সকালে খাবার টেবিলে সবাই চুপ, শান্ত পুরো বসার ঘর। কারোর নিঃশ্বাসের শব্দটুকুও নেই। নিঃশব্দে নিজ ধ্যানে যে যার মতো খেয়ে যাচ্ছে। শ্যামা শবনম বসেনি খেতে। শবনম জুনায়েদের পাশে দাঁড়িয়ে, কপাল অবধি ঘোমটা, মুখখানে কেমন নীলচে দেখাচ্ছে। মাথা নুয়ে স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে। শ্যামা বারবার আর চোখে দেখছে ওকে। শবনম আজ একটা বারের জন্য তাকায়নি ওর দিকে। শ্যামা পরিবেশনের সময় একবার মুখোমুখি হলে চোখ নামিয়ে পাশ কাটিয়ে গেছে শবনম। খাওয়ার মাঝে থেকে শবনম সংগ্রামের দৃষ্টি থেকেও বাদ পড়েনি। লতিফ জোয়ারদার খেতে খেতে নীরবতা ভাঙলেন। বালা আসবে না আজ? আজ তো আসার কথা। মুখের খাবারটুকু গিলে উত্তর করল সংগ্রাম। কাল কথা হয়েছে অঙ্কুরের সাথে, বললো তো আসবে, আসবে হয়তো। আবার নীরবতা। সৈকত বড় সোফাটায় বসে, খেলনা দিয়ে বসিয়ে রাখা হয়েছে ওকে। ও খেলছে। খেলতে খেলতে আচমকা ওর কান্নার আওয়াজে সবাই চকিতে তাকালো সেদিকে। শবনমের উদ্বিগ্নতাহীন নির্বিকার চাহনি। খেলনা তুলতে গিয়ে সোফা থেকে মেঝেতে পড়ে গেছে সৈকত। কেঁদে উঠেছে অমনি। শ্যামা দাঁড়িয়ে থাকায় জলদি ছুটল ওর দিকে। বাচ্চাটাকে কোলে তুলে নিল ঝট করে। শক্ত মেঝেতে পড়ে কোথায় লেগেছে কে জানে। সংগ্রামও খাওয়া বাদ দিয়ে দৌড়ে এসেছে। শ্যামার কোল থেকে সৈকতকে নিজের কোলে নিল সে। গায়ে গায়ে হাত বুলিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কি হলো বাবা, পড়লে কি করে তুমি? ব্যথা পেয়েছো? কিচ্ছু হয়নি বাবা, এই দেখো বাবা করে নিয়েছে তোমায়, কেঁদো না। সৈকত বাচ্চা মানুষ, কান্না জুড়লে সহজে থামে না ওর। একটু ব্যথা পেলে তো আরও না। ও কেঁদেই যাচ্ছে। সংগ্রামকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আবার বলল স্নেহ করে, চুমু খেয়ে। বাবা আমার, কাঁদতে নেই এভাবে, তুমি না ভালো ছেলে। চুপ করো বাবা, এই দেখো তোমার বাবা তোমায় আরো অনেক খেলনা কিনে দেবে, আর কেঁদো না বাবা। শ্যামা মুচকি হাসলো সংগ্রামকে এভাবে দেখে। পর মুহূর্তে কপাল কুঁচকালো, শবনমের দিকে তাকালো। সে এখন ওভাবেই ঠায় দাঁড়িয়ে। এদিকে ছেলের পানে ফিরেছিল একবার। কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে আবার চোখ সরিয়েছে অবিলম্বে। ছেলেটা কাঁদছে এখনও, অথচ মা বাপ কারোর কোনো হুঁশ জ্ঞান নেই এদিকে। শবনম সৈকতকে নিয়ে যথেষ্ট সতর্ক। ছেলেকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করে না, কাঁদতে দেয় না একটু। শ্যামা সৈকতকে সেভাবে কাঁদতে দেখেনি কখনো। ছেলেকে পুরো তুলোয় মুড়িয়ে রাখে শবনম, অথচ আজ কাঁদছে ওর ছেলে, কিন্তু ওর কোনো প্রতিক্রিয়া নেই। কেমন যেন অদ্ভুত লাগলো। জুনায়েদ তেমন অদ্ভুত, এটা মানা যায়। সে কারোর দিকেই খেয়ালই নয়, এমনকি নিজের ছেলের দিকেও নয়। কিন্তু শবনমের দিকটা বিপরীত। সংগ্রাম সামলাতে পারছে না সৈকতকে। কান্না থামছে না ওর। অস্ফুটে দুঠোঁট নাড়িয়ে মামা উচ্চারণ করছে, অথচ মায়ের সাড়া নেই। সজল চোখে সংগ্রামের ঘাড় থেকে মাথা তুলে কাঁদতে কাঁদতে শবনমের দিকে চেয়ে আছে বাচ্চাটা। কাঁদছে ফিকরে ফিকরে। লতিফা বিরক্ত হলো। তার নাতি তার প্রিয়, অতীব প্রিয়, সেভাবে কাঁদছে সহ্য হচ্ছে না। কিন্তু খাওয়া ছেড়ে উঠছেও না সে। শবনমের দিকে ফিরে ঝাই ঝাই করে উঠল লতিফা। ছেলেটা কখন থেকে কাঁদছে দেখতে পারছো না? কানে যাচ্ছে না? ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন ওখানে? একটুও নড়ল না শবনম। সেভাবে স্থির থেকে বলল ক্ষীণ স্বরে, আপনার ছেলে যদি কিছু প্রয়োজন হয়। আপনার ছেলে তো আবার সব কিছু পছন্দ হয় না। আমার এখানে থেকে যাওয়াটাই ও পছন্দ হবে না হয়তো। ও কাঁদছে, ভাই সামলে নেবে ওকে। সংগ্রামের তপ্ত আওয়াজ। ভাবি কাছে সৈকত, ঘরে জন ওকে নিয়ে। এখানে কার কি প্রয়োজন হবে না হবে সেসব দেখার জন্য আর তদারকি করার জন্য বাড়িতে কাজের লোকের অভাব নেই। আপনি ঘরে যান ছেলেকে নিয়ে। শবনম এবার আর দাঁড়ালো না, সায় পেল বোধহয়। এক মুহূর্ত অপেক্ষা না করে সংগ্রামের থেকে সৈকতকে নিয়ে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। সংগ্রাম গটগট পায়ে এগিয়ে এসে প্লেটে খাবার তুলে আদেশ করল, ঘরে এসো বেগম। এখানে খাবি না? সালেহার প্রশ্ন। সংগ্রাম চলতে গিয়ে থামলো, তপ্ত স্বরে বলল, খাওয়া শেষ আমার। তাহলে এসব কার জন্য নিয়ে যাচ্ছিস? তোমার বৌমার জন্য।
তাকে আবার আলাদা করে ঘরে গিয়ে খেতে হবে নাকি? এখানে কি হয়েছে? এখানে খাওয়ার মতো পরিবেশ নেই। কথাটা উচ্চারণ করেই গটগটিয়ে চলে গেল সংগ্রাম। সিঁড়ির নিচে থেমে পিছু ফিরে শ্যামাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ডাকলো। রসকসীন কণ্ঠ আজ। ডাকছি তো, দাঁড়িয়েছো কেন? এসো। ওর পিছু নিল শ্যামা। সালেহা কটমট করে তাকিয়ে রইলেন যাওয়ার পানি। বড় বড় ধাপে উঠে এসেছে সংগ্রাম। টেবিলের উপর প্লেট রেখে বড় আলমারির দিকে এগিয়েছে। ঘরে ঢুকে দরজা চাপিয়ে দিল শ্যামা। টেবিলের উপর রাখা প্লেটটার দিকে তাকালো একবার। সংগ্রামের ক্ষুব্ধ মনোভাব বুঝতে বাকি রইল না। ও শান্ত হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ রেগে গেলেন কেন? আলমারির দরজা লাগিয়ে খাটের দিকে এগোতে এগোতে দায় সারা জবাব দিল সংগ্রাম। কোথায় রাখলাম? রেগেই তো আছেন, দেখেই বোঝা যাচ্ছে। আপনি রাগলে অদ্ভুত লাগে আপনাকে, কথার ধরন বদলে যায় আপনার। তাই এখন বুঝি কথার ধরন বদলেছে? তা রাখলেই কথার ধরন কেমন হয় আমার? রুক্ষ। পুরুষ মানুষের কণ্ঠ রুক্ষই হয়। আপনার হয় না, শুধু রাগলে হয়। আর না রাখলে? মিষ্টি। আমার রাগ বোঝো তুমি? বুঝি তো। রাগের কারণ? সেটা বুঝি না। সেটা বুঝতে হবে না, আর আমার রাগকেও বুঝতে হবে না তোমায়। আমার রাগ, ক্ষিপ্ততা তোমার জন্য নয়, সেসব বুঝে কাজ নেই তোমার। আপনার রাগের লক্ষণটা বুঝে রাখি, এতে কাজ আছে। কপাল গুটালো সংগ্রাম। কি কাজ? যদি কখনো আমার উপর রেগে যান, তখন যেন অপ্রকাশ্যেই সেটা বুঝে যেতে পারি। নিঃশব্দে হাসলো সংগ্রাম। কথা পাল্টালো। খেয়ে নাও। সংগ্রাম বেরিয়ে গেছে। খাওয়া শেষ করে একেবারে জোহরের নামাজের পর ঘর থেকে বেরিয়েছে শ্যামা। খানিক বাদ সংগ্রাম ফিরবে। বালা আসার কথা, আসবে কিনা কে জানে। আর আসার কথা বলেছে কিনা তাও তো বলল না সংগ্রাম। দরজা পেরিয়ে আতিয়া বেগমের ঘরে যাওয়ার আগেই সামনে পড়ল শবনম। শ্যামা চকিতে পূর্ণ দৃষ্টিপাত করল ওর দিকে। তড়িঘড়ি করে মাথার কাপড় ঠিক করলো শবনম। শ্যামাকে উপেক্ষায় পাশ কাটাতে গেলে বিচলিত হয়ে ডাকলো শ্যামা। ভাবি, কপালে কি হয়েছে আপনার? দেখি দেখি, কাটলো কি করে এভাবে? শবনমকে থামিয়ে নিজের দিকে টেনে ফেরালো শ্যামা। মাথার কাপড় সরিয়ে কেটে জখম হয়ে যাওয়া কপাল দেখে আটকে উঠল। ভাবি, এইভাবে কাটলো কি করে কপালটা? পোড়া কপাল এমনি এমনি কাটে না বোন, একটু আঘাত লেগেছে, পড়ে গেছিলাম তো তাই। পড়ে গিয়ে এইভাবে কপালে চোট পেয়েছেন? হুম। চোখের পাশে? চোখের পাশেও তো নীলচে হয়ে আছে। মাদুরে পা মুড়িয়ে হুমড়ি খেয়ে পড়েছিলাম, চোখের পাশে আর কপালে লেগেছে। শ্যামা সূক্ষ্ম করল নেত্রযুগল। শবনম উৎফুল্ল উৎসুক স্বভাবের। হেসে হেসে মিষ্টি টোনে কথা বলে সব সময়। তবে আজ বিপরীত, কেমন যেন অদ্ভুত লাগছে ওকে। চোখে চোখ মেলাচ্ছে না, নেত্রযুগল জড়ো হয়ে ছোট দেখাচ্ছে। শ্যামা প্রশ্ন করল কণ্ঠের বাদ ঠেলে। আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে, ঘুম হয়নি মনে হয়। সৈকত খুব জ্বালাতন করে রাতে, তাই না? হাসলো শবনম। কে বলল ঘুম হয়নি? খুব ঘুম হয়েছে আমার। সৈকত তো রাতে আজকাল থাকে না আমার কাছে, আম্মার কাছেই থাকে। আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। কালকেও ঘুমিয়েছি নিশ্চিন্তে। আসলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম তো, ব্যথার যন্ত্রণায় দুর্বল হয়ে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সারা রাত বেঘরে ঘুমিয়েছি জানো। আজও তো উঠতে উঠতে বেলা হয়ে গেছে। ও, আপনার ফর্সা চেহারায় দাগ মানাচ্ছে না। হলুদ বেটে লাগিয়ে দিবেন, ব্যথার সাথে সাথে দাগও সেরে যাবে। ব্যথায় মলম লাগাননি? রাগো, একটু লাগিয়ে দেবে? কথাটা কেমন করুণ শোনালো। শ্যামা হাসার চেষ্টা করলো, বলল আলতো স্বরে। আপনি ঘরে যান, আমি নিয়ে আসছি। ভাই তো নেই এখন, তোমার ঘরেই যাই। আচ্ছা চলুন। শবনম শ্যামার ঘরে বসেছে। নিচে গিয়ে কাঁচা হলুদ দিয়ে এক প্রকার টোটকা বানিয়ে আনলো শ্যামা। শবনম কেমন মনমরা হয়ে বসে আছে। শ্যামা ডাকতেই চকিতে নিজেকে স্বাভাবিক করলো। হাসার চেষ্টা করলো জোরপূর্বক। শ্যামা হাতে ছোট্ট একটা বাটি সমেত এগিয়ে গেল। শবনমের মাথা থেকে ঘোমটা নামানো। কপালের জখমের স্থান থেকে অধর অবধি কেমন তামাটে বর্ণ ধারণ করেছে। শ্যামা পুরোপুরিভাবে লক্ষ্য করলো ডান চোখের সাদা অংশে এক টুকরো লালচে দাগ, খোঁচা লেগেছে এমন। আবার চোখের পাশটাও কেমন বিবর্ণ দেখাচ্ছে। দৃপ্তিমান চেহারাখানা কেমন দেখাচ্ছে ওর। শবনম শ্যামার চাহনি দেখে অপ্রস্তুত অবস্থা কাটাতে বলল, তোমায় কষ্ট করতে হবে না, আমায় দাও, আমি লাগিয়ে দেব।
শ্যামা বোধহয় এ কথায় কান দিল না, আচমকা বলে উঠল, আপনার কি হয়েছে ভাবি, এমন কেন দেখাচ্ছে? কই কিছু না তো। আপনার গলাটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, চেন ছিল তো, তাই না? শবনমের চোখের ঘন পলক নজর এড়ালো না শ্যামার। চোখ ভেজালো শবনম, কণ্ঠে জড়তা ঠেলে বলল, ওটা তো খুলে রেখেছিলাম। তুমি এসব বাদ দাও তো। তুমি না কেমন করে দেখছো আমায়? এই প্রথম তোমার সামনে অস্বস্তি হচ্ছে আমার। আমার সামনে অস্বস্তি হওয়ার কি আছে? আমি তো আপনার বোন। যখন অস্বস্তি হচ্ছে তখন বাদ দিলাম এইসব। আচ্ছা, লাগিয়ে দিচ্ছি এটা আমি। আপনি বসুন। শবনম দ্বিমত করল না, আলতো হাতে ওর কপালে হলুদের মিশ্রণ লাগিয়ে দিল শ্যামা। সন্ধ্যার আগে আগে জমিদার বাড়িতে আগমন সুরবালার, সাথে তো অঙ্কুর অবশ্যই। মেয়েটা আসতে চায়নি আজও। শায়লা আর অঙ্কুরের কারণে আসতে হয়েছে। যখন এসেছে তখন সংগ্রাম বাড়িতে ছিল না। সালেহা মেয়েটাকে দেখা মাত্রই ভালোবেসে কতক্ষণ বুকে জড়িয়ে রাখলেন। সন্ধ্যার পর সংগ্রাম বাড়িতে এসেছে। বসার ঘরে লতিফ জোয়ারদারের সাথে অপ্রস্তুত অবস্থায় বসেছিল অঙ্কুর। কি বলবে না বলবে ভেবে পাচ্ছিল না। লতিফ জোয়ারদার টুকটাক প্রশ্ন করছিল, ও কোনো রকম উত্তর দিচ্ছিল। আজ কেন জানি লজ্জা লজ্জা লাগছে। কই, আগে তেমন লাগেনি। সেদিনও তো বেশ কাঠখোট্টা হয়ে এনাদের সামনে বসেছিল সে। সুরবালা কোথায় কে জানে। ও এখানে থাকলে হয়তো অস্বস্তি কম হতো। অঙ্কুরকে একা ফেলে সেই যে আসার পরপরই ঘরে ঢুকেছে আর বেরোয়নি। শ্যামা হয়তো আছে ওর সাথে। লতিফ জোয়ারদার অঙ্কুরের অস্বস্তি বুঝে গলা ছেড়ে ওকে ঘরে যেতে বললেন। অঙ্কুর যেন হাঁপ পেল, তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে সংগ্রাম উৎসুক কণ্ঠে ডাকলো, অঙ্কুর। সবেগে ফিরল অঙ্কুর। সংগ্রামকে দেখে ভেতরের খসখস উধাও হলো নিমিষেই। একটু হাসলো, থেমে শরীর ঘোরালো। সংগ্রাম এগিয়ে এসেছে, জিজ্ঞেস করলো, আরে নতুন জামাই যে, কি খবর বলো, কখন এসছো? এই তো খানিক আগে। আপনাকে পেলাম না এসে। গ্রামে গেছিলাম একটু। বালা কোথায়? ঘরে। নতুন জামাইকে একা রেখে ঘরে কি করছো? আপনার বেগমের সাথে গল্প করছে হয়তো, সেখানেই যাচ্ছিলাম। চলো তাহলে। ঘরে সুরবালা নেই, শ্যামার ঘরেও। ওর ঘরে যাওয়ার আগেই সংগ্রাম নিজের ঘরের দরজায় টোকা মারল একবার। দরজা খোলাই ছিল, তবু উপস্থিতি বুঝিয়ে অঙ্কুরকে নিয়ে ঘরে ঢুকলো। সংগ্রামের সাথে অঙ্কুরকে দেখে মুচকি হাসলো শ্যামা। সুরবালা এক পলক তাকিয়ে চোখ নামালো। সংগ্রাম সোজাসুজি ওর দিকেই তাকিয়ে। বেগুনি রঙের শাড়ি পরনে মেয়েটার, আঁচল কাত পেঁচিয়ে সামনে টেনে নেওয়া। ছোট্ট বালাটাকে শাড়িতে কেমন বড় বড় দেখাচ্ছে। এভাবে তো দেখে অভ্যস্ত নয় সংগ্রাম। নতুনও লাগছে ওকে। নাকে নতুন নাকফুল, হাতে গলায় চিকচিক গহনা, মুখশ্রীতে পরিবর্তন এসেছে অনেকটা। আগের মতোই তো আছেও, তাহলে হয়তো সংগ্রামের দেখার ভঙ্গিমায় পরিবর্তন এসেছে। সংগ্রাম মুচকি হেসে বালার দিক থেকে চোখ সরিয়ে শ্যামার দিকে তাকালো। তৎক্ষণাৎ দৃষ্টি সরালো মেয়েটা। হয়তো দৃষ্টি অগোচর করতে চাইলো না। শ্যামাকে দেখার মাঝে অদ্ভুত এক অনুভূতি যুক্ত তৃপ্তি আছে, যা অন্য কারোর মাঝে নেই। কাউকে দেখে এতটা প্রসন্ন লাগে না যতটা এই শ্যামলা সৌন্দর্যের অধিকারিণীকে এক নজরে দেখলে অনুভূত হয়। শ্যামার অবস্থা ঠাউর করতে পেরে সংগ্রাম মনে মনে হাসল। বালার দিকে ওভাবে তাকিয়ে থাকা হয়তো পছন্দ হয়নি তার বেগমের। সংগ্রাম এগিয়ে বালাকে শুধালো নরম কণ্ঠে, কেমন আছিস? ভালো থাকার গন্তব্যে খুঁজে দিয়েছে, খারাপ থাকে কি করে? ভ্রু গুটিয়ে আসলো সংগ্রামের, তবে ঠোঁটের কোণে হাসি আছেই। বালা আজকাল কথা শিখেছে অনেক, ওর মতো করেই বলল সংগ্রাম। খারাপ নেই, জানি। কতটা ভালো আছিস সেটা জানতে চেয়েছি। যতটা ভালো দেখছেন তার চেয়েও অনেক অনেক বেশি ভালো আছি। সেটাই তো চাই। সেটাই হয়েছে। অঙ্কুর সুচালো দৃষ্টিতে বালার দিকে চেয়ে, বালা ওর চোখের দিকে চেয়ে মুচকি হাসলো। মেয়েটাকে অকৃত্রিম হাসলে কত সুন্দর লাগে সেটা হয়তো ও জানে না। জানলে ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে কাউকে দেখানোর চেষ্টা করতো না। সংগ্রাম শ্যামার দিকে ফিরে প্রশ্ন করলো, কি গল্প করছিল নন্দিনীর সাথে? শ্যামার মিষ্টি উত্তর, তেমন কিছু না, শুনছিলাম ওর শাশুড়ির কথা। বালা বলল আম্মা খুব ভালো, এই 2 দিনেই খুব যত্নে রেখেছে বালাকে। মাথা নুয়ে একগাল হাসলো বালা। এবার বোধহয় কৃত্রিম নয়, আসলেই তো শায়লা অনেক ভালো। এই 2 দিনে শায়লার বালাকে নিয়ে সব মাতামাতি উচ্ছ্বাস সব কিছুই শ্যামাকে বলেছে বালা। রাতের খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে।
সংগ্রাম ঠান্ডা হাওয়ায় খাওয়ার পর অঙ্কুরকে নিয়ে বেরিয়েছে একটু হাঁটাহাঁটি করে ফিরবে খানিক বাদ। অন্দরের দরজা বাইরে থেকে লাগিয়ে গেছে ওরা। পুরো অন্দরমহল ফাঁকা, এমনিতেও ফাঁকাই থাকে। তার উপর রাতে যে যার ঘরে। নামাজ শেষে কিছু সময় বারান্দায় আনমনে দাঁড়িয়েছিল শ্যামা। সংগ্রামের অপেক্ষায় সে কালো অন্ধকারের দিকে তাকিয়ে থাকার মাঝে শরীরখানা শিরশির করে উঠতেই বারান্দা ছাড়ল শ্যামা। ঘরে এসে ও করার মতো কিছু নেই। আজ আম্মার কথা মনে পড়ছে ভীষণ। সেও যায় না, আম্মাও আসে না। পায়চারি করতে করতে মন মরা হয়ে পড়ল শ্যামা। সংগ্রামকে সেদিন বলল, কিন্তু সংগ্রাম গুরুত্ব দিল না তেমন। আজ আবার বলবে। এভাবে ঘরবন্দি হয়ে থাকতে দম বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। আম্মার ছোঁয়া, আম্মার পরশ, আদর পেতে ইচ্ছে করে। বালাকে নাকি ওর শাশুড়ি কত ভালোবাসে, কিন্তু শ্যামাকে সালেহা তো সহ্য করতে পারে না ওকে। ওর প্রতি সালেহার নরম মনোভাব বড় জোর দুবার দেখেছে শ্যামা। আর বরাবরই তাচ্ছিল্য কণ্ঠের মনোভাব। পায়চারি করতে করতে চমকে উঠল শ্যামা। দুহাতে বুকের ভাঁজ করা ছিল। বুকে উঠে আলগা হলো হাতের ভাঁজ। শরীরে শিহরণ বয়ে গেল আচমকা ঘুঙুরের শব্দে। রিনঝে আওয়াজ। আবার কদিন তো ছিল না, আবার। শ্যামা কান খাড়া করলো। না, নিজের মনের ভুল নয়, মনের ভুল বলে কত চালিয়ে দেবে। আর ও তো ভুল করে না একবারও। শ্যামা শুকনো ঢোক গিলল। দরজা লাগানো নয়। ও তড়িঘড়ি করে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল খট করে। বাইরে কি হয়ে যায় যাক, ও বেরোবে না। নিজেকে আর বেকুব ভুল প্রমাণ করবে না কারোর সামনে। কেউই তো ওকে বিশ্বাস করে না। বরাবরই ও ভুল সবার সামনে। শ্যামা কাঁপছে, অদ্ভুত এলোমেলো লাগছে নিজেকে। কেন এমন হয় মাঝে মাঝে? কি হয় ওর? কেন এসব শোনে? আর কেউ শোনে না? কারোর কানে পৌঁছায় না এই শব্দ। তাহলে ও কেন শোনে? ধরফর করছে শ্যামার ভীত সত্তা। ভিজে অধর ভিজিয়ে গায়ে জড়ানো সংগ্রামের চাদরখানা ঘামছে ধরে একটানে খুলে ফেললো। মেঝেতে ছুঁড়ে ফেললো ওটা। শিরদাঁড়া বেয়ে শিরশির কিছু নোনা বিন্দু কণা গড়াচ্ছে। চোখ আর কান গরম হয়ে আসছে। শব্দটা দরজা ভেদ করে ক্ষীণ শোনাচ্ছে এখন। তবুও নাজেহাল অবস্থা করে ফেলছে শ্যামার। সংগ্রামও নেই এখন। শ্যামা জোরে জোরে শ্বাস টেনে কুলাতে পারল না। মাথা চেপে ধরে চিৎকার করে উঠল বন্ধ দরজার ভেতর। ধাম করে একটা শব্দ হতেই ছাদ করে উঠল শ্যামা। শব্দের দিক নির্দেশনা অনুযায়ী ভেজা চোখে এলোমেলো অবস্থায় তাকালো বারান্দার দিকে। যা দেখলো তাতে ডাগর ভেজা বৃহৎ অক্ষি যুগল সাথে কম্পিত হলো পুরো শরীর। তবে কণ্ঠনালীতে শব্দ আসলো না। শুকনো গলায় ঢোকটুকু গিলতে পারল না। খাড়া অবস্থায় শরীরখানা ভার ছেড়ে ধপ করে নেতিয়ে পড়ল মেঝেতে। বারান্দার দিকে তাকিয়ে ধীরে ধীরে ভীত নয়নজোড়া বুজে আসলো। বাইরে শান্ত ঠান্ডা পরিবেশে দীর্ঘ সময় হাঁটাহাঁটি, মন মস্তিষ্ক ফুরফুরে সংগ্রাম আর অঙ্কুরের। ওরা হাসতে হাসতে বাড়িতে ঢুকলো। আজ বেশ মন খুলে সংগ্রামের সাথে কথা বলেছে অঙ্কুর। সে বয়সে সংগ্রামের ছোট, তবে ভাব গতিকে সংগ্রামের অনুরূপ। বেশ জমেছে দুজনের। সিঁড়ি বেয়ে উপরে উঠে প্রথমেই সংগ্রামের ঘর। সংগ্রাম থামলো নিজের ঘরের সামনে। হাসি সমেত অঙ্কুরকে বলল, ঘরে যাও, শুভরাত্রি। অঙ্কুর বালার ঘরের দিকে পা বাড়ালো। সংগ্রাম ওর দিক থেকে চোখ ফিরিয়ে দরজায় টোকা মারল। ভেতর থেকে দরজা লাগানো বুঝে নিদারুণ কণ্ঠে শীতল আবেশে ডাকলো, বেগম, বেগম শুনছেন? আমায় ছেড়ে ঘুমিয়ে পড়লেন নাকি? খুলুন দরজাটা, নাকি বাইরে রাখবেন আমায় আজ? সংগ্রাম মৃদু ডাকটা অঙ্কুরের কানে পৌঁছেছে। ও একটু থেমে মৃদু হাসলো পিছু ফিরে। অতপর বালার ঘরে ঢুকলো। অঙ্কুরের অপেক্ষায় ছিল বালা। অপেক্ষা করতে চায়নি। কেন অপেক্ষা করলো কে জানে। বালার ঘরে শোয়ার মতো আলাদা বড় কোনো সোফা নেই। আছে একটা ছোট। আজ অঙ্কুর কোথায় শোবে? বালা মনে মনে চিন্তা করে ফেলে। ছোট সোফায় ওর ছোট্ট শরীরে অকুলান হবে না। ও বেশ রয়ে শয়ে ঘুমাতে পারবে সেখানে। অঙ্কুর না হয় খাটে শোবে। অঙ্কুর ঘরে ঢুকতে বালা তরিতে বিছানা থেকে নামলো। হাতে চাদর নিয়ে সোফার দিকে এগোতে এগোতে বলল, আপনি শুয়ে পড়ুন। আর তুমি? তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন অঙ্কুরের। বালা সাথে সাথে উত্তর না করে সোফায় শুতে শুতে বলল ধীরে সুস্থে, আমি এখানে শুব। ওখানে আরাম পাবে না, তুমি খাটে শো। আপনিও আরাম পাবেন না এখানে। যে শরীর আপনার,
এখানে একটা আস্ত হাতির জায়গা হবে, তবু আপনার হবে না। অঙ্কুর চোখ সরু করে ভ্রু গুটিয়ে তীক্ষ্ণ করল। এই মেয়েটা খোঁটা দিল ওকে। এই তুমি কি আমাকে খোঁটা দিলে? সত্যিটা বললাম শুধু, কাউকে খোটা দেওয়ার অভ্যেস আমার নেই। যে চেহারা আপনার, একটা হাঁটুর জায়গাও হবে না সোফায়। আমার চেহারা নিয়ে কথা বলছো? ফিট আমি, ওকে? খেয়ে না খেয়ে কসরত করে চেহারা বানিয়েছে। তোমার মতো চুনো পুঁটি মাছ নই আমি। নিজের চেহারা দেখেছো? একটু জোরে বাতাস আসলেই তো উড়ে যাবে। বাপরে, না খেয়ে এই চেহারা, খেলে আরও যে কি হতো। সুরবালা, জি মশাই, বলুন। শোয়া থেকে মাথা তুলে নাটকীয় ভঙ্গিতে উত্তর করল মেয়েটা। বুঝে শুনে কথাটা বলেছে কিনা সন্দেহ। অঙ্কুরের তীক্ষ্ণ ভ্রুযুগল শিথিল হলো, কণ্ঠস্বর নরম হয়ে আসলো। খাটে এসে শো। আপনি শুনুন, আমার শ্বশুরবাড়িতে আমি আরামে থাকবো, আর আমার শ্বশুরবাড়িতে আপনি চুপচাপ শুয়ে পড়ুন তো। আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না আমার। কিন্তু তোমার সাথে কথা বলতে ভালো লাগে আমার। কথাটা ধীর কণ্ঠে বলল অঙ্কুর। বালাজ বেশ প্রফুল্ল হয়ে কথা বলল ওর সাথে। এই অনেক। ও চাদর মুড়িয়ে শুয়ে পড়েছে জড়সড় হয়ে। অঙ্কুর ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল ওর দিকে। এদিকে বাইরে সংগ্রাম সেই তখন থেকেই ডেকে যাচ্ছে শ্যামাকে। নরম কণ্ঠস্বর ধীরে ধীরে গাঢ় প্রগাঢ় হচ্ছে ওর। স্নিগ্ধ কোমল কণ্ঠ বিচলিত হয়ে পড়ছে। এই মেয়েটাকে কখন থেকে ডাকছেও, অথচ কোনো সাড়া নেই ওর। সংগ্রাম এলোমেলো হয়ে যাচ্ছে। শেষমেশ গলার আওয়াজ বাড়ালো, উঁচালো কণ্ঠস্বর। দরজা ধাক্কালো জোরে, ডাকলো উচ্চ বিচলিত কণ্ঠে। শ্যামা, বেগম, কি হয়েছে? দরজা খোলো। ঘুমিয়েছো তুমি? বেগম, শুনছো আমায়? খোলো দরজাটা। এই শ্যামা, শুনছো তুমি? বেগম, দরজা খোলো, এসছি আমি। দেখো, খোলো দরজাটা। ওপাশের কোনো হুঁশ জ্ঞান সারা শব্দ নেই। সংগ্রামের হৃদয় কেঁপে উঠল। কি হয়েছে তার বেগমের? এতক্ষণ তো লাগার কথা নয়। আর শ্যামা তো না আসা পর্যন্ত ঘুমাবে না, জানি সংগ্রাম। তাহলে ঠিক আছে তো শ্যামা? মনে অযাচিত সংখ্যা জাগতেই ঝাঁকুনি দিয়ে উঠল সংগ্রামের কঠিন চিত্ত। ভিজে আসলো কণ্ঠস্বর। দরজায় জোরে জোরে বাড়ি মেরে ডাকতে লাগলো নিজের বেগমকে। রাতের নির্জন নিস্তব্ধতায় ওর গলার আওয়াজ আর দরজায় বাড়ি মারার শব্দ আশেপাশে প্রকম্পিত হয়ে ঝংকার তুলছে চার দেয়ালের মাঝে। সংগ্রামের উচ্চ বাক্য কম্পিত হয়ে ফিরে আসছে ওর কাছেই। অঙ্কুর তপ্ত শ্বাস ফেলে খাটের দিকে এগিয়েছিল। সংগ্রামের চিৎকারে কপাল কুঁচকালো সে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠল বালা। দুজনে সর্বপ্রথম চাওয়াচাই করলো একে অপরের দিকে। কেউই কিছু বুঝলো না। অঙ্কুর দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরোলো। দরজা মারিয়ে বাইরে একই অবস্থায় বিচলিতের ন্যায় সংগ্রামকে দেখে অবাক হলো সে। পিছু পিছু সুরবালা বেরিয়েছে। দুজনেই সংগ্রামকে দেখে পুনরায় নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে আসলো ওরা। অঙ্কুর শুধালো শঙ্কিত স্বরে। কিন্তু হয়েছে, আপনি এখনো এখানে দাঁড়িয়ে কেন? আপনার বেগম দরজা খুলেনি এখনো? এলোমেলো দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকালো সংগ্রাম। বলল অধিক উত্তেজিত হয়ে। দেখো না, সে কখন থেকে ডাকছে, কিছুতেই সাড়া দিচ্ছে না। বারা, একটু ডাকো না শ্যামাকে। দেখো না, ও দরজা খুলছে না কেন? বলতে বলতে উদ্বিগ্ন হয়ে ফের ডাকতে লাগলো সংগ্রাম। বাড়ির সবার ঘুম ছুটে গেছে। সবাই বেরিয়ে আসলো যে যার ঘর থেকে। আতিয়া বেগম চোখ ডলতে ডলতে এগিয়ে এসে হাই তুলে প্রশ্ন করলেন, দাদু ভাই, কি হইছে? এই রাইতের বেলা এমনি হাক ডাক পারতাছিস কেন? তার প্রশ্নের উত্তর করার সময় বা সুযোগ কোনোটাই হলো না সংগ্রামের। এবার আর সহ্য হলো না, দাঁত খিঁচল সে। এভাবে হবে না, তার বেগমের নিশ্চয়ই কিছু হয়েছে। সংগ্রাম কাঠস্বরে হুঙ্কার ছাড়ল। সরে দাঁড়ো সবাই। কথা শেষ হওয়া মাত্রই শালকাঠের ভারী দরজার উপর সজোরে একটা তীব্র লাথি আছড়ে পড়ল সংগ্রামের দ্বারা। চমকে উঠে পিছিয়ে দাঁড়ালো সবাই। প্রথমবার দরজায় বাতাসও লাগলো না বোধহয়। কিছুই হলো না। আকস্মিক পরিস্থিতি বুঝে অঙ্কুরও নড়ে চড়ে উঠল। সংগ্রামের সাথে যোগ হলো ও নিজেও। দ্বিতীয়বার দরজার উপর দুটো সুঠাম পুরুষের দৃঢ় ধাক্কা ঝেড়ে পড়ল। দরজার ছিটকিনি আলগা করে লাগানো ছিল। ভয়ে জড়িত শ্যামা কম্পিত হাতে ঠিকঠাকভাবে লাগায়নি। জোরে ধাক্কা পেতেই ধাম করে খুলে গেল দরজাটা। দুদিকে দুটো কপাট হাট করে খুলে গেল। স্বস্তি জাগলো সংগ্রামের মনে।
হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো সে, চেঁচিয়ে ডাকলো ভরকানো গলায়। বেগম। ঘরের বাইরে তবদা মেরে আছে সবাই। শবনম এতক্ষণে আসলো। উদ্বিগ্ন হয়ে আতিয়া বেগমের সাথে ঘরে ঢুকলো সে। সুরবালা ঢুকেছে সংগ্রামের পিছু পিছু। অঙ্কুর দাঁড়িয়ে। এভাবে ভেতরে যাওয়াটা ঠিক দেখায় না। সংকোচে দাঁড়িয়ে রইল সে। লতিফ জোয়ারদারও ঢুকে পড়েছেন। সালেহা কটমট করে সংগ্রামের ওই মেয়েটার প্রতি বিচলিত হাবভাব দেখে দায়সারাভাবে অঙ্কুরের সামনে তাকে দেখিয়ে ভেতরে ঢুকলেন তিনিও। লতিফা বোধহয় ঘুমিয়ে, জুনায়দও বেরোয়নি। সংগ্রাম বেসামাল সত্তাকে সামলাতে পারল না। ধরফরিয়ে ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকতে দেখল শ্যামাকে। এলোমেলো অবস্থায় ঠান্ডা মেঝেতে কাত হয়ে পড়ে আছে তার বেগম। আটকে উঠল সংগ্রাম। শঙ্কিত হলো অক্ষি যুগল। পুনরায় চিৎকার করে উঠল সে। বেগম। হুমড়ি খেয়ে পড়ল শ্যামার সম্মুখে। তৎক্ষণাৎ শ্যামাকে নিজের দখলে নিল। বক্ষ স্পন্দন বেগতিক, ধরফর করছে সে। শ্যামাকে ঝাঁকিয়ে আতঙ্কিত স্বরে ডাকতে লাগলো সংগ্রাম। বেগম। এই শ্যামা, কি হচ্ছে তোমার? ওঠো বেগম। সুরবালা সংগ্রামের অপর দিকে শ্যামার কাছে বসলো। উদ্বিগ্ন হয়ে ডাকলো সেও। শ্যামা, এই কি হয়েছে তোমার? এই শ্যামা ওঠো। বালা, পানি নিয়ে আয়। সংগ্রামের কম্পিত কণ্ঠে আদেশ। সালেহা বাদে বিচলিত সবাই। অঙ্কুর দরজার বাইরে থেকে উকি দিল একটু। বালা ওঠার আগে শবনম তড়িঘড়ি করে এগিয়ে দিল পানির গ্লাস। ঝট করে গ্লাস হাতে নিয়ে শ্যামার মুখে পুরো পানিটুকু উপর করে ঢেলে দিল সংগ্রাম। পানির ঝটকায় আটকে উঠল শ্যামা। ছটফট করে দ্রুত নড়ে চড়ে ঝাঁকুনি দিয়ে উঠল। কাচের গ্লাস মেঝেতে ঠক করে রেখে শ্যামার দিকে পুরো মনোযোগ দিল সংগ্রাম। শ্যামাকে জেঁকে উঠতে দেখে আতিয়া বেগম ডাকলেন। নাথ বউ, ওই মাইয়া, এমনে পইরা আসোস কেন? আবার কি হইল তোর? সংগ্রাম শ্যামার ভেজা মুখশ্রী দুহাতে মুছিয়ে দিল। নরম হয়ে ডাকলো ওকে। বেগম, কি হয়েছে বলো আমায়? এভাবে পড়ে আছো কেন তুমি? পরিস্থিতি বুঝতে সময় লাগলো শ্যামার। সূক্ষ্ম ভেজা নেত্রে আশপাশ অবলোকন করতেই আটকে উঠল। ভূতপূর্ব কিছু মনে পড়তেই ছাদ করে উঠল শ্যামা। চোখের সামনে ভেসে উঠল সেই কালো মূর্তি। সংগ্রাম চোখে নিজের বাহুডোরে আগলে রেখেছে, সেদিকে খেয়াল নেই শ্যামার। শ্যামা ছটফট করে উঠল। প্রগাঢ় শক্তিকে নিজেকে ছাড়িয়ে গর্জে উঠল ক্ষুব্ধ হয়ে। স্যার আমারে, কেউ কাছে আইবেন না আমার। কে আপনি? কেন আইছেন আমার কাছে? আম্মা কই আমার? আমি আম্মার কাছে যাবো। ওইখানে কেউ আসিল, আম্মারে ডাকেন। আম্মা তাড়াই দিব হেরে, নাইলে হ্যাঁ মাইরা ফেলাইব আমারে। ডাকে না আমার আম্মারে। আরও বেশি কণ্ঠ তুলে চিৎকার করে উঠল শ্যামা। সংগ্রাম জিভে অধর ভেজালো, চোখ গোল গোলর। বালাসহ বাকিরা কপাল কুঁচকালো। সালেহা আর লতিফ জোয়ারদারের মুখখানাও কুঁচকে এলো। সংগ্রাম পরিস্থিতি বুঝে শ্যামাকে নিজের দিকে টেনে আনলো। ওর মুখখানা নিজের আঁচলে শক্ত করে চেপে ধরে বলল হিমশীতল বিচলিত কণ্ঠে। বেগম, এই যে আমি, দেখো আমি তোমার ছোট জমিদার সাহেব। আমি আছি তো তোমার কাছে। এ দেখো, তোমার কাছে আছি। শান্ত হও তুমি। শ্যামা নিজেকে ছাড়াতে চোখ মুখ খিচে ছটফট করে উঠল। এই মুহূর্তে ওর শক্তি দুর্বল নয়। হাত পা পুরো শরীর টনটনে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে নরম নারী দেহখানা। শক্তি বোধহয় বেড়েছে দ্বিগুণ। সে সংগ্রামকে ঠেলে দূরে সরাতে চাইল। সংগ্রামের উপর উদ্যত হলো কঠোর শক্তি। শুইবেন না আমারে, একদম মাইরা ফেলমু কইয়া দিলাম। সারে না আমারে, আমার আম্মা কই? ভয় লাগতেছে আমার। ও কাছে আইতাছে আমার, ওইখানে আছে কেউ, দূরে সরানো রে। কেঁপে উঠল শ্যামা। বলতে বলতে কম্পিত হয়ে আসলো কণ্ঠস্বর। সংগ্রাম শ্যামার ইশারা অনুযায়ী বারান্দার দিকে তাকালো। সাথে সাথে বাকিরা। একবার তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে স্থান ত্যাগ করলেন লতিফ জোয়ারদার। সংগ্রাম বারান্দা থেকে চোখ ফিরিয়ে তার বেগমের পানে তাকালো। শ্যামাকে পুনরায় টেনে আনলো নিজের কাছে। ওর কম্পিত শরীরখানা শক্ত করে চেপে ধরল নিজের বুকের মাঝে। একদম সেপটে নিল। এক হাতে শ্যামাকে জড়িয়ে অন্য হাতে শ্যামার চুলের ভাঁজে চেপে ধরল। বলল, কেউ নেই ওখানে, ওদিকে দেখতে হবে না তোমায়। আমি আছি, দেখো। ভয় কিসের বলো? আমি সাথে থাকলে তো ভয় লাগে না তোমার? আমি আছি বেগম, আর কেউ কাছে আসবে না তোমার। আমি তো কাছে আছি, দেখো। আমি অনুভব করো বেগম,
শ্যামা কাঁপতে কাঁপতে ধীরে ধীরে স্থির হয়ে আসলো, চোখ বুঝলো, বুঝেই রইল অনেকটা মুহূর্ত। বালা বিমূঢ় হয়ে চেয়ে সংগ্রামের পানে ও চোখ ফিরিয়ে সংগ্রামের বুকে গুটিয়ে থাকা শ্যামার পানে তাকালো। ভীষণ শূন্য লাগলো নিজেকে। শ্যামা শান্ত হতে কণ্ঠ চড়া করে বলে উঠল, সংগ্রাম। বাইরে যাও সবাই। বালা এক মুহূর্ত অপেক্ষা করলো না, ঝট করে উঠে এক প্রকার ছুটল বাইরের দিকে। শবনম আর আতিয়া বেগম চিহ্নিত মুখে কপাল কুঁচকে চেয়েছিল। সম্পূর্ণটা বোধগম্য হয়নি তাদের। সংগ্রামের আদেশ তামিল করলো তারা। দরজার সম্মুখে সুরবালা মুখোমুখি হলো অঙ্কুরের। এক ঝলক চোখ তুলে চেয়ে রিনিঝিনি শব্দ তুলে ছুটল নিজের ঘরে। ওর ছোটার পানে তাকিয়ে কপাল গোটালো অঙ্কুর। পর মুহূর্তে শবনম আর আতিয়া বেগমকে ঘর থেকে বেরোতে দেখে অঙ্কুর আর দাঁড়ালো না সেখানে। সে দৃঢ় পায়ে এগোলো বালার ঘরের দিকে। সবার শেষে ঘর থেকে বেরোলেন সালেহা। মুখ বাঁকিয়ে ঝামটা মেরে কটমট করে বিড়বিড় করতে করতে বেরোলেন তিনি। কার পাল্লায় পড়েছে তার ছেলে। ঘরে এসে গ্লাস ভর্তি পুরো পানিটুকু ঢকঢক করে খেয়ে শেষ করলো বালা। ঝাপসা চোখ, আজ পানি ঝরাবে না কিছুতেই। সুরবালা জোরে জোরে শ্বাস টানলো। ঘরে ঢুকে দরজা চাপিয়ে দিল অঙ্কুর। বালাকে অবলোকন করে পেছনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে ডাকলো, সুরবালা। চকিতে পেছন ফিরল মেয়েটা। সজল দৃষ্টি পড়ল অঙ্কুরের চোখে। আর এক মুহূর্ত অপেক্ষা করলো না মেয়েটা, আচমকা জড়িয়ে ধরল অঙ্কুরকে। আকস্মিক বালার কাণ্ডে ভরকালো অঙ্কুর। তবদা খেল সে। কেঁপে উঠল বোধহয় পুরুষালী সত্তা। বিশ্বাস হলো না। চোখের আকৃতি গোল গোল হয়ে আসলো। সুরবালা অঙ্কুরের সুঠাম শরীরের তুলনায় অতি ক্ষুদ্র। লম্বাতেও অঙ্কুরের কাঁধ পর্যন্ত। ওর মাথাটা ঠেকেছে অঙ্কুরের প্রশস্ত বুকে। ঢোক গিলল অঙ্কুর। কিংকর্তব্য বিমূঢ় রইল। ডাকলো বাদ ঠেলে, সুরবালা। হুম, আমি কিন্তু ছুঁইনি তোমায়। আমি ছুঁয়েছি।